পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি চারিদিকে? কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করিচ্ছে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ যে বিএনপি দেখি, সেই বিএনপি তো আমরা চাই না। এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন, নিজেদের আত্ম অনুসন্ধান করেন। আচ্ছা বলেন তো বিএনপি নেতারা, আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে? আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্রে জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া। এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা। এখান থেকে টাকা পয়সা ধান্দা সবকিছু করা যায়। যাই হোক, আর না আগাই আর কি, অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না। আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা কইব না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো, সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না। এই যে দেখেন, মঞ্চে জিয়ার ছবি দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখেন, দেখেছেন? উঠে কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আইসা নিবার তো নাও, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করো, তোর মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে? আমার নেতার ছবি টাঙায় কে? জিয়ার ছবি টাঙে কে? দেখবেন কোনো উত্তর নাই। কর্মীদের দোষ দেই কেন? খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রোবায়েত ফেরদৌস, জিয়া বন্দনা করিচ্ছে। দেখেন, 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই সময়কার সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা। হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। বিএনপি পর্যন্ত শেষ, বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন। এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না। এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে। আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে। আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে। এই রোবায়েত ফেরদৌসের জিয়া বন্দনা, এটা তো ওই নর্তকীর গোয়া নাচানোর চাইতে অশ্লীল। রোবায়েত ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপির, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়? এইখানেই সংকটটা, বুঝছাও? আবার দেখেন, এই যে মোয়াজ্জেম হোসেন আলাল, অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি উনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই? বলেন তো, উনি তো ছোটখাটো নেতা না। এইবার দেখেন, ওই যে ফজলুর রহমান, ওদের মারিছিলাম, ঝাড়িয়ে দিছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝেছেন? আসেন ফজলুর রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে
কিছু থাকবে না। সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি চারিদিকে, কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করিচ্ছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে, কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া, সেটা কে আল্লাহ জানে। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি। আপনাদের একটা জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন এটা। খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয়, তারপরেও দলের লোকেরা, অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি, যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি। বলে না হর্সেস মাউথ। বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি। গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনারা ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাভ যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারের 650-র উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের কে নিয়া, সুপু আছে না, ওই যে সুপু 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 প্রেসিডেন্ট, বিএনপি পিও প্রেসিডেন্ট আর কি, ওই যে ওই 1975 সালে 20 আগস্ট সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে লিখিচ্ছে ফজলুর রহমান নাকি তার তাঁতি মারতে মারতে কইছিল, এই বেটা তোর বঙ্ক বল্টু কোথায়, উঠি লিখিছে, উনি নিজে লিখিছে, উনি লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার। এটা সুপুর নিজেই লিখিছে, তবে এটা ভুল। আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন, আমাকে পাশত লাথি মারিছিলেন? তো বললেন পিনাকি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি। সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক। উনি এখনো বেঁচে আছেন কিন্তু। আর উনি ফজলুর রহমান ছিলেন 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে, যায় উনি ছাড়াইছেন চুপপুরে। যাই হোক, উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন? আসেন সে আলাপটা করি। উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পাঠাইছিল কে জানেন? কে জানেন? হাসিনা না, খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল। কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না, আমি সবার নাম জানি। মনে রেখেন, এটা আমার জেস্টার অফ গুডউইল। বললে কলে সিপাহী জনতার মাইর খাইয়া ভত্তা হইয়া যাবেন, আমি কইলাম না সেই জন্য। ইন্ডিয়া পাদুয়ায় রৌমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া? তারে বাধ্যতামূলক অবসর পাঠায়। কার হাত দিয়া? খালেদা জিয়ার হাত দিয়া। কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন? আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা। যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ। আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না। ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে। ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর? দেশের মাটি উদ্ধার কইরা দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো, আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায়। এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়া যদি থাকে না, তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে। খালেদা জিয়ারে যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের, তারেক রহমানও সাইন করে দিবে। এখানেই আমার ভয়। বিএনপি শুধু না, জামাতকেও বলতেছি, জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফার চুক্তি করতে হবে। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন, তার আগে
4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে। ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না। জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি? আপনার ম্যানিফেস্টো না, আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া, দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে। 1 নম্বর দফা, আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে। 3 নম্বর, একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে। 4 নম্বর, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। এই 4টা ভেরি সিম্পল। এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা। এর বাইরে, এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না। কথা ক্লিয়ার? আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন, আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।